আন্দোলন হচ্ছে বর্তমানে, ইতিপূর্বে এত কম সময়ে গত ১০০ বছরের ইতিহাসে এত প্রাণহানির ঘটনা বাংলাদেশের ইতিহাসে নাই। ১৮ই জুলাইয়ের পর থেকে যে ঘটনা বাংলাদেশে ঘটছে, এই ঘটনার পরে আমার অনেক বন্ধুবান্ধব স্বেচ্ছায় ছাত্রলীগ থেকে পদত্যাগ করছে। আমি একজন রাজনীতির ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি জানি, আপনি রাজনীতি করেন অথবা না করেন, আপনি রাজনীতি দ্বারা প্রভাবিত হন। রাজনীতি আপনাকে প্রভাবিত করে, আপনাকে পরিচালিত করে, বিভিন্নভাবে করে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি একজন ট্রাভেল ব্লগার। আমি যে ভিডিও মেক করি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ডকুমেন্টারি টাইপ, ভ্রমণ রিলেটেড ভিডিও আমি বানায় থাকি। কিন্তু বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের যেই অবস্থা, এই অবস্থায় আসলে বিনোদনমূলক ভিডিও ছাড়াটা আমি আমার বিবেকের কাছ থেকে বাধা পাই যে এই অবস্থায় এই ভিডিও ছাড়া আসলে ঠিক না। আপনারা যারা বিভিন্ন ছবি অথবা নিজের ছবি তারপরে বিনোদনমূলক পোস্ট করতেছেন, আপনাদের কাছে অনুরোধ, এই সিচুয়েশনে আপাতত একটু নিজেকে বিরত রাখুন, প্রতিবাদ করুন, না পারলে অন্তত নিজেকে সংযত করুন, বিরত রাখুন। কি ঘটতেছে দেশের মধ্যে তা বাহিরের দেশের মানুষকে অথবা নিজের দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করা মানুষদেরকে জানতে সহায়তা করুন। আপনি যখন পোস্ট করবেন যেগুলো আর কি বর্তমান সিচুয়েশনের সাথে যায় না, সেই পোস্টগুলো আসলে ওই গুরুত্বপূর্ণ পোস্টগুলো সামনে আসতে দেয় না। যে আজকের ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হলো একটা মেসেজ দেওয়া আপনাদেরকে। আপনারা যে নীরব একটা ভূমিকা পালন করতেছেন, আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা ছাত্রলীগ করে, ছাত্রলীগ থেকে এই ঘটনার পরে 18ই জুলাইয়ের পর থেকে যে ঘটনা বাংলাদেশে ঘটছে, এই ঘটনার পরে আমার অনেক বন্ধুবান্ধব স্বেচ্ছায় ছাত্রলীগ থেকে পদত্যাগ করছে। তারা আসলে বিবেকবান মানুষ। আপনি ছাত্রলীগ করেন, আমার কোনো সমস্যা নাই। আপনার যদি মানুষত্ব থাকে, আপনি কি এগুলো সাপোর্ট করতে পারেন? আমাদের বোনকে রাস্তায় গরুর মতো পিটানো হচ্ছে, পশুর মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, এগুলো কোনো বিবেকমান মানুষ সাপোর্ট করতে পারে না। বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে বর্তমানে, ইতিপূর্বে এত কম সময়ে গত ১০০ বছরের ইতিহাসে এত প্রাণহানির ঘটনা বাংলাদেশের ইতিহাসে নাই। শুধুমাত্র বাংলাদেশ না, ভারতীয় উপমহাদেশের মধ্যেও এরকম ইতিহাস নাই যে এত কম সময়ে ২০০-র অধিক, সরকারি হিসাবে যদি ধরি তাহলেও ১৭০+ মানুষ হত্যা করা হয়েছে। সেগুলা আপনার হইলো যুদ্ধাস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। জাস্ট ইমাজিন কি ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে ঘটছে। আপনাদেরকে যে মেসেজটা দেওয়া সেটা হচ্ছে প্রতিবাদ করুন। প্রতিবাদ না করলে কি হয় তা কিন্তু ইতিপূর্বে ইতিহাস থেকে আমরা জানতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্টিন নেমলার একটা কথা বলছিল, সেই উক্তিটি আমি এখন বলছি। ওরা প্রথমে কমিউনিস্টদের ধরতে এলো, আমি কিছু বললাম না, কারণ আমি কমিউনিস্ট না। তারপর ওরা ট্রেড ইউনিয়নের লোকদের ধরে নিয়ে যেতে এলো, আমি তখনও কিছু বলিনি, কারণ আমি শ্রমিক ছিলাম না। তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের ধরে নিয়ে যেতে, আমি টু শব্দ পর্যন্ত করিনি, কারণ আমি ইহুদি নই। ওরা যখন আবার আসলো ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে, আমি চুপ ছিলাম, কারণ আমি ক্যাথলিক নই। শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে, তখন আমার পক্ষে বলার মতো কেউ ছিল না। আমি একজন রাজনীতির ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি জানি, আপনি রাজনীতি করেন অথবা না করেন, আপনি রাজনীতি দ্বারা প্রভাবিত হন। রাজনীতি আপনাকে প্রভাবিত করে, আপনাকে পরিচালিত করে, বিভিন্নভাবে করে। এখন কথা হচ্ছে যে মেয়েটা, যে বাচ্চাটা জানালায় দাঁড়িয়ে থেকে হত্যা হলো, যে ছেলেটা ছাদে যাওয়ার কারণে হত্যাকাণ্ডের শিকার হইল, তাদের কি অপরাধ ছিল? এ থেকে কি বোঝা যায় না কি বীভৎসভাবে মানুষের উপর গুলি চালানো হয়েছে, অ্যালোপ্যাথারিভাবে? আপনি বলতেছেন আপনার পরিবারের কিছু হয়নি, আপনি সেফ আছেন, আপনার বাচ্চা কাচ্চা, আপনার স্বামী সন্তান আরামে আছে, নিরাপদে আছে। কিন্তু যখন আপনার উপরে আসবে তখন তারাও বলবে যে আমার স্বামী সন্তান নিরাপদে আছে। সুতরাং যার যার জায়গা থেকে, নিজের অবস্থান থেকে প্রতিবাদ করুন। আপনি ছাত্র, আপনি প্রতিবাদ করুন। আপনি দিনমজুর, আপনি আইনজীবী, আপনি শ্রমিক, আপনি সাংবাদিক, আপনি গার্মেন্টস শ্রমিক, যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। কী জন্য বলছি দেখেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া, 80 টাকার নিচে কোনো সবজি নাই। চিকিৎসা সেবা যদি বলেন, সেখানে এক্স রে বাণিজ্য হয়,
সাউথ এশিয়ার মধ্যে আমার মনে হয় বাংলাদেশের চিকিৎসা সবচেয়ে জঘন্য। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে আরেকটা কথা বলি, আমি একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছাত্র। আমি যখন কারোর সাথে কথা বলি তখন অনেকেই বলে যে দেখ ভাই, দেশটারে ধ্বংস করছে শিক্ষিত মানুষেরা। কোনো একটা জায়গায় গেলে ঘুষ ছাড়া চাকরি হয় না। আর যারা ঘুষ খায় আমার মনে হয় তারা ওই কোটা বিক্রির মাধ্যমে ওই জায়গায় ওই চেয়ারে বসছে, যার কারণে তারা ওই যে বিক্রিতে টাকা, মানে যে টাকা দিয়ে তিনি চাকরিটা পাইছেন ওই টাকা উঠানোর জন্য এই কাজ করেন। আমি কি বুঝাতে পারতেছি কি না? আমি বলতে চাইতেছি শিক্ষিত মানুষেরা ঘুষ খায় না, যারা কোটার মাধ্যমে এই বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হয় তারাই আসলে ঘুষ খায়। এই ব্যাপারটা এখন এত পরিষ্কার হয়ে গেছে, কারণ এই কোটা নিয়েই কিন্তু এত আন্দোলন। যারা এই কোটার মাধ্যমে যায় তারা আসলে প্রকৃত মেধাবী না, তাদের কাছে বিক্রি করা হয় এই কোটাগুলা। এগুলো একবার স্পষ্ট। একটা কথাই বলার, সেটা হচ্ছে প্রতিবাদ করুন যার যেই অবস্থানে আছে সেখান থেকে। আর এই মুহূর্তে আমি যেমন আমার চ্যানেলে, আমার ফেসবুক পেজ এবং প্রোফাইলে বিনোদনমূলক ভিডিও অথবা ট্রাভেল ডকুমেন্টারি দেওয়া বন্ধ রাখছি, আমার অনুরোধ আপনারও ভিডিও, মানে বর্তমান পরিস্থিতি যেই পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে, সেই লেভেলের ভিডিও বা কন্টেন্ট আপলোড করুন। বিনোদনমূলক এখন মানুষের মানে অবস্থা নাই, বিনোদন পাওয়ার অবস্থা নাই। আপনি চিন্তা করুন, 5,000-এরও বেশি মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, অনেকেরই চোখ চলে গেছে, আজীবনের জন্য অন্ধ হয়ে গেছে। 300 প্লাস মানুষ হত্যা করা হয়েছে। এই অবস্থা আপনি কিভাবে পারেন নিজের ছবি আপলোড করে একটা গান দিয়ে দিতে? কিভাবে পারেন আপনি বিনোদনমূলক পোস্ট করতে? এতটুকুই বলার ছিল। আল্লাহ হাফেজ।